জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। রাজধানীর ধানমন্ডি এলাকায় ৭০০-র বেশি কর্মী নিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ধানমন্ডি লেক ও আশেপাশের এলাকায় এই কার্যক্রম চালানো হয়। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব জানান, দক্ষিণ সিটির ১০ জনে নিয়মিত বিশেষ অভিযান চালানো হবে, তবে পরিবেশের ক্ষতি হয় এমন কোনো উদ্যোগ নেওয়া হবে না বলে জানান তিনি। ধানমন্ডি এলাকার পয় নিষ্কাশন ব্যবস্থায় ঢেলে সাজার কথাও বলেন তিনি। এ সময় দক্ষিণ সিটির প্রশাসক জানান, বর্ষাকে সামনে রেখে এখন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবার মশক নিধন অভিযানে দক্ষিণ সিটির ভবনগুলো আওতায় আসবে। এর আগে ধানমন্ডি লেকের পাশে একটি সচেতনতামূলক র্যালি হয়। নগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুটপাতে যেভাবে দোকানপাট হচ্ছে, যেটা নগরীর পরিবেশকে নষ্ট করে, আমরা সেটাকে অ্যাড্রেস করার জন্যই কিন্তু আজকে এখানে আমরা আশা করি যে শীঘ্রই আমরা একটা সমন্বিত পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আমরা আমাদের কার্যক্রমে কোনো রকম শৈথিল্য প্রদর্শন করছি না। এর কারণ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন আজকে ধানমন্ডিতে আমরা বিশেষ অভিযান করছি। এরকম ঢাকা সিটির আমাদের দক্ষিণ সিটির আওতায় 10টি জোন আছে। 10টি জোনে আমরা 10টা বিশেষ কার্যক্রম নিব এবং আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটাও অব্যাহত থাকবে। যে সকল কর্মকর্তা বা ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করবে না, তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সকালে ৪২ নম্বর ওয়ার্ডের বেরাইদ ও আশেপাশের এলাকা চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। বলেন, এলাকাবাসী লাভবান না হলে নতুন করে কোনো রাস্তাঘাটের অনুমতি দেওয়া হবে না। এছাড়া ঠিকাদার কোম্পানি ঠিকভাবে কাজ না করলে ইঞ্জিনিয়ার বা সেই কোম্পানি নিজ খরচে সেই কাজ করে দেবে বলেও জানান তিনি। এদিকে আগামী সপ্তাহ থেকে সিটি কর্পোরেশনের ট্যাক্স ফেয়ার শুরু হবে এবং সেখানে নতুন 18টি ওয়ার্ডের শুধুমাত্র হোল্ডিং ট্যাক্স নেওয়া হবে। এছাড়া ঢাকা শহরের সবগুলো হাসপাতালেই ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড থাকবে বলেও জানান প্রশাসক। আমরা বলার পরেও কন্ট্রাক্টরকে সঠিক জায়গায় কিন্তু পাওয়া যায় না কিছু কিছু জায়গায়। তো যাদেরকে ইনফর্ম করার পরও মাঠে যদি আমরা না পাওয়া যায়, আমি সেই যদি না পাই, তাহলে এলাকার লোকজন তারা কিভাবে পাবে? তো সুতরাং আমরা তাদেরকে কারণ দর্শানোর নোটিশ করবো এবং তারা যদি পারফরমেন্স ঠিক মতো না করে আমরা ব্ল্যাক লিস্টেড করে দেবো। নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ হয়। সকল প্রকার বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে ইনসাফ ও সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদ নিশ্চিতে নতুন এই দল কাজ করবে বলে জানান দলের নেতৃবৃন্দ। দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ৩২ বছর ধরে নিরাপদ সড়ক নিয়ে আন্দোলনে সরকারের কোনো সহযোগিতা পাননি তিনি। এজন্য দেশের জন্য সততার সাথে কাজ করার অঙ্গীকার করেন তিনি। আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। বিভিন্ন জায়গায় স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এজন্য দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। সকালে দীর্ঘ 17 বছর পর ময়মনসিংহে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে যোগ দেন জামায়াতের আমির। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিজ্ঞান আল কোরআন, এর ভিত্তিতে আমাদের ঐক্য এবং ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানব না, কোনো বাধার মুখে থেমে যাব না, অন্যায়ের কাছে আপোষ করব না ইনশাআল্লাহ।
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে আগামী জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বহুমাত্রিক বিপদের কারণ হতে পারে। সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব বলেও জানান তিনি। সাইফুল হক বলেন, কোনো পরাশক্তির কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশ যেন ঝুঁকে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই সময় তিনি রাজনৈতিক দলগুলোকেও ঐক্য বজায় রেখে গণঅভ্যুত্থানের অর্জনকে ধরে রাখার আহ্বান জানান। জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল আমরা জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান গ্রহণ করব। সরকারকে বলতে চাই, মেহেরবানি করে যাত্রাটা যেটা শুরু করেছেন, কোথায় কিভাবে যাত্রাটা শেষ করবেন পরিষ্কার করে কথা বলুন। চলতি বছরের শীত মৌসুমে সবজির দর নিয়ে ক্রেতা সাধারণের মধ্যে ছিল স্বস্তি। যদিও বর্তমানে বাজারে বেড়েছে অধিকাংশ সবজির দাম। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা যায় করলা, পটল, ঢেঁড়স, ঝিঙা, চিচিঙ্গা, শসা বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। লাউ প্রতিটি 100 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। যদিও ক্যামেরায় দেখলে বিক্রেতারা প্রতি কেজির সবজির দাম 20 থেকে 25 টাকা কম নিচ্ছেন। ক্রেতারা অভিযোগ করেন, কৃষকের থেকে সরাসরি পণ্য ক্রয়ের নামে বাজার দর থেকে 4 থেকে 5 গুণ বেশি দামে পণ্য বিক্রি করছে একটা চক্র। এদিকে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে অধিকাংশ সবজির কেজি 100 টাকা হলেও কাউরান বাজারের সেটি প্রায় 20 থেকে 30 টাকা কম। গরুর মাংস এবং খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা ও সোনালী জাতের মুরগি 250 থেকে 280 টাকায়। হবিগঞ্জের আজমেরীগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধ শতাধিক। সকালে উপজেলার নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতি বছর আশেপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকে। সমিতির তহবিলে বেশ কিছু টাকাও রয়েছে। এতদিন সমিতি ঘরের নিয়ন্ত্রণ এই গ্রামের শাহজাহান মেম্বারের কাছে থাকলেও সম্প্রতি লতিফুর মেম্বার তাতে বাধা দেয়। এ নিয়ে গত কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। আহত হয় অর্ধ শতাধিক। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াড। নগরীর ফয়েজ লেকে এই অলিম্পিয়াডে অংশ নেয় 1800 MBBS ও BDS শিক্ষার্থী। এর মধ্যে চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হন 80 জন। মেডিকেল ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হেলথ স্কুল ও এপিক হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়। সেখানে দেশের বিভিন্ন জেলার 120টি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রায় 1800 MBBS ও BDS শিক্ষার্থী অংশ নেন। আয়োজকরা জানান, বিশ্বজুড়ে মেধার বিকাশ ও সৃজনশীলতা চর্চায় এই প্রতিযোগিতা জনপ্রিয় ও স্বীকৃত মাধ্যম। এতে মেডিকেল শিক্ষার্থীদের সহনশীলতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান করার ক্ষমতা ও নেতৃত্ব চর্চার গুণাবলী বাড়বে। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। দুই দেশের উত্তেজনা যেন নতুন করে যুদ্ধে রূপ না নেয় তাও নিশ্চিত করার আহ্বান জাতিসংঘ প্রধানের। শুক্রবার এ বিষয়ে বিবৃতি দেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ। নিন্দা জানান পেহেলগামে মঙ্গলবারের হামলায় 26 জনকে হত্যার ঘটনার। বলেন, অর্থবহ পারস্পরিক সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া উচিত ভারত ও পাকিস্তানের। এ বিষয়ে ভারত বা পাকিস্তানের সাথে সরাসরি জাতিসংঘের যোগাযোগ হয়নি বলে উল্লেখ করেন দুজারিচ। তবে গভীর উদ্যোগের সঙ্গে সংস্থাটি দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি যেন আরও অবনতির দিকে না যায় সে বিষয়েও প্রতিবেশী দেশ দুটির নজর দেওয়া উচিত। ভারতের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। ইসলামাবাদ, করাচি সহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ।
জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে সিন্ধু পানি চুক্তি বাতিল সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে ভারত। এর প্রতিবাদে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে বিক্ষোভে ভারত বিরোধী স্লোগান দেন পাকিস্তানিরা। এ সময় ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এদিকে বিক্ষোভ হয়েছে মুজাফফরবাদ, কুয়েটা সহ আরো অনেক শহরে। কিয়েভে ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলার ঘটনায় মস্কোর বিরুদ্ধে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ড্রোন হামলার ঘটনায় তিনি অসন্তুষ্ট। পুতিনকে থামার পাশাপাশি শান্তি চুক্তিতে সম্মত হবার আহ্বানও জানান তিনি। যদিও এর কয়েক ঘন্টা বাদে মার্কিন প্রেসিডেন্ট জানান, গোটা ইউক্রেন দখল না করে বড় ধরনের ছাড় দিয়েছে রাশিয়া। যদিও যুদ্ধবিরতির জন্য দুপক্ষকেই চাপ দেয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে ন্যাটো মহাসচিবের দাবি, রাশিয়াকে দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে মানতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র সহ জোটের সকল সদস্য। বুধবার রাতভর হামলার ঘটনায় কিয়েভে নিহত ইউক্রেনীয় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12-তে। আগামী 2 সপ্তাহের মধ্যে রাশিয়া থেকে জীবাশ্ম জ্বালানি আমদানি শূন্যে নামিয়ে আনার রোডম্যাপ ঘোষণা করবে ইইউ। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছে ইইউ প্রেসিডেন্ট। তার দাবি, শিগগিরই জ্বালানি সরবরাহের বিষয়ে শত্রু দেশের উপর নির্ভরতা কাটিয়ে উঠতে পারবে জোটের সদস্য রাষ্ট্রগুলো। 2027 সাল নাগাদ রাশিয়ার জীবাশ্ম জ্বালানি আমদানি পুরোপুরি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ইইউ। তবে রাজনৈতিক ঐকমত্য ও কারিগরি সক্ষমতার অভাবে পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। এদিকে ক্রেমলিন জানিয়েছে, ইউরোপে গ্যাস সরবরাহ পুনরায় চালুর বিষয়ে ইইউ কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রকার আলোচনা করবে না রাশিয়া। রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল বিউটিফুল বাংলাদেশ রান 2025 ম্যারাথন প্রতিযোগিতা। এতে অংশ নেয় 700-র বেশি প্রতিযোগী। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ আয়োজনে ভোর 6টা থেকে শুরু হয় এই ম্যারাথন। হাতিরঝিলের পুলিশ প্লাজা, রামপুরা, মধুবাগ, তেজগাঁও অংশ হতে 7 কিলোমিটার এলাকা ঘুরে অংশগ্রহণকারীরা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকায় নিযুক্ত 10টি দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক সহ এই ম্যারাথনে অংশ নিয়েছেন। আয়োজকরা জানান, দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই এই আয়োজন। যেহেতু এটা প্রথমবার আমি পার্টিসিপেট করলাম, খুবই ভালো লেগেছে। একটা নতুন ধরনের একটা অভিজ্ঞতা ছিল। আমি আর বাবা মা, আমার বোন সবাই অংশগ্রহণ করেছি। আর আমার বাবা দিয়েছে 7 কিলোমিটার, আমার মা দিয়েছে 1.5 কিলোমিটার, মা আর বোন। শরীর এবং মনকে যদি সুস্থ রাখতে হয় তাহলে সকালে অবশ্যই মানুষকে এক্সারসাইজ এবং যে দৌড় এটা করতে হবে। অনেক মানুষ উৎসাহ নিয়ে দৌড়েছে। আমার মনে এটা খুব চমৎকার একটা উদ্যোগ। এভিয়েশন সেক্টর এটিজেপি প্রথমে এটা আয়োজন করেছে এবং সিভিল এভিয়েশনের তরফ থেকে আমরা পার্টিসিপেট করে অত্যন্ত আনন্দিত। আমাদের রানের মাধ্যমে আমরা এই বিউটিফুল বাংলাদেশ এবং বাংলাদেশের পর্যটনকে আমাদের সবার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এরিনাতে যাতে আমরা প্রমোট করতে পারি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।